করছি আমরা, অনেকে আমরা বিনিয়োগকারীরা ভুল বোঝাবুঝি করছি। আসলে এটা আমাদের উদ্দেশ্য নয়। আমরা আমাদের একটাই পরিচয়, আমরা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী। আর ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী আজকে থেকে না, 2010 সাল 96 ধস হয়েছে। এবং অনেকেই বলে, বলেন বারবার যে আওয়ামী লীগের সাথে শেয়ার বাজারে একটা কাকতালীয় মিল আছে। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় তখনই শেয়ার বাজারের গুরুত্বরতা এবং তথ্য, সেটা আমরা দেখেছি 96-তে দেখেছি, 2010-এ দেখেছি, 24-এ দেখেছি। আমরা ক্ষতিগ্রস্ত সকল বিনিয়োগকারী যখন নিঃস্বপ্রায়, তখন এই আগস্ট বিপ্লব, 5ই আগস্টের বিপ্লবের পর যখন নতুন সরকার গঠিত হলো, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, সকলের মনে আশা জাগলো। বিশেষ করে শেয়ার বাজার বিনিয়োগকারী যারা নিঃশেষ হয়ে গেছে, তারা ভাবলো এইবার বোঝায় আমাদের পুঁজি ফিরে আসবে এবং আমাদের বিনিয়োগকারীদের সুদিন ফিরে আসবে। আমি দুঃখের সাথে বলছি, ডক্টর ইউনূসকে আমরা খারাপ বলতে এরকম লোক তো নেই, কিন্তু একটা বাবার 5টা সন্তান যদি গাঁজাখোর, নেশাখোর, মদখোর, মানে ব্যভিচারী হয়, তাহলে সেই বাবাকে মানুষ ভালো বলবে না। ডক্টর ইউনূসের ভূমিকা তো সেই রকম হচ্ছে, বিশেষ করে পুঁজিবাজার বিনিয়োগকারীর কাছে। ডক্টর ইউনূস ভালো মানুষ, সবাই জানে, গ্লোবাল সেলিব্রিটি, তিনি আমাদের দেশের গৌরব। আমি দ্যাট রিপোর্টে বলতে পারি, ডক্টর ইউনূস is not born in every country in every time. তারপরে কেন উনি ক্ষমতা অধিষ্ঠিত থাকা এই পুঁজিবাজার বিনিয়োগকারী নিঃস্ব হয়ে যায়? কেন আজকে সংবাদ কর্মীরা যেন মিডিয়া কেন আসে না? কিসের আশায়, কিসের জন্য, কারা প্রতিহত করে, কারা টাকা দিয়ে তাদের বক্তব্য করে? আমরা বক্তব্য দিই, যখনই দেখি যে সেই খায়রুল, শিবলি, রুবায়েত, সালমান রহমান এবং অন্যান্য এসআর গ্রুপ থেকে যাদের কথা আমরা বলি, দেখা যায় তাদেরই তো মিডিয়ার মালিক। তারা ওই মিডিয়ায় কিভাবে পরিচয় হওয়ার কথা? তারা তো কর্মচারী, তারা তো তাদের বিরুদ্ধে কিছু প্রতিবেদন প্রকাশ করতে পারে না। এমন ঘটনাগুলাই ঘটছে। আমাদের খুব আশা ভরসার একজন ভালো মানুষ হিসাবেই জানি, অনেকে বললেন অর্থ উপদেষ্টা, তাকে আমি খারাপ জানতাম না, জানিও না, এখনো বলতে চাই না উনি খারাপ, কিন্তু ওনার কর্মক্ষেত্র, ওনার কাজকর্ম যদি খারাপ হয় আমাদের জন্য, আমরা কি তাকে মাথায় নিয়ে হাঁটবো? কখনো না। আমরা সেদিন আমি বলেছিলাম যে আমরা এই বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা 5 জন প্রতিনিধি আপনার সঙ্গে কথা বলবো রাশিদ মাসুদের পদত্যাগের ব্যাপারে। উনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, উনি পুঁজি শেষ করে ফেলছেন মাঝে এই 5 মাসে। 15 বছরে যদি পুঁজি হারানো মানুষ 5 মাসে যদি তার চেয়ে বেশি পুঁজি হারায়, তাহলে মানুষ কি বসে থাকবে? কেউ তো বসে থাকবে না। তখন আমি তার পিআরওকে বললাম যে আমরা 5 জন যাব। উনি রাজশাহীর বড় ভাই আছেন, বকুল ভাই এখানে আছেন। উনি গতকালকে এই শেয়ার মার্কেটের এখানে প্রোগ্রামে আসবো এটা জেনে উনি বলছিলেন যে আপনার পক্ষ থেকে একটা পরামর্শ দেওয়া উচিত। আমি যেহেতু শেয়ার মার্কেট খুব ভালো বুঝি না, পলিটিক্যাল সেন্স হিসাবে যতটুকু বোঝা দরকার অতটুকু বুঝি। তো বকুল ভাই বললেন যে আপনাদের নাকি একটা সেন্ট্রাল ডেপোজিটারি আছে, সিডিপিএল বলে আপনাদের, তো কারণ বাজারে নাকি এটার অফিস। তো সিডিপিএল নাকি আপনাদের শেয়ার কেনা বেচার যত তথ্য আছে, কোন ব্যক্তি, কোন কোম্পানি, কখন কি পরিমাণ শেয়ার, কত টাকায় কেনা বেচা করছে এবং এটার যে হাত বদল হচ্ছে, কত সময়ের মধ্যে হচ্ছে, এটার একটা অনলাইন ট্র্যাকিং আছে যেটার মধ্যে দিয়ে কোনো সিন্ডিকেশনের আলামত পাওয়া যাচ্ছে কিনা, সেগুলো নাকি মনিটর করা যায়। এবং এই প্রতিষ্ঠানটা আপনাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অধীনে একটা প্রতিষ্ঠান। তো আমি যদি কারেক্টলি বুঝে থাকি, সিডিপিএল এর তথ্য যে ডেপোজিটারি আছে এটাকে পাবলিক করে দেওয়া দরকার, ওপেন করে দেওয়া দরকার। এইটা যদি ওপেন করে দেওয়া হয়, তাহলে ভাইও এখানে এসে বলছিলেন বারবার যে সিন্ডিকেট বন্ধ করবার জন্য, সিন্ডিকেট বন্ধ করতে পারলে লাভ হবে। এবং ইব্রাহিম খালেদ সাহেব যখন বেঁচে ছিলেন, ওনার যে রিপোর্টের যে অংশটুকু লিক হয়েছিল তখন শেয়ার বাজারের উপরে, ওখানে কিন্তু সিন্ডিকেটের কথা বারবার বলেছেন। সিন্ডিকেটের সাথে কারা কারা, কোন কোন ব্যবসায়ী, গ্রুপ, ব্যক্তি, কোম্পানি জড়িত আছেন, সেগুলো নিয়ে উনি কথা বলেছেন। তো সেই আলাপে আমি কখনো যতটুকু পড়েছি, আমি সিডিপিএল এর বিষয়টা দেখি নাই যে কেউ স্পেসিফিকলি বলেছেন যে এই যে প্রবাসী ভাই বারবার বলছিলেন যে করণীয় কি, যে ভাই মধ্যপ্রাচ্যে ছিলেন, এখন অস্ট্রেলিয়াতে ছিলেন, করণীয় বিষয়টা। তো আমার মনে হয় যে করণীয় বিষয়ে এটা একটা জিনিস আমি ফিল করছি, এবং আমি অর্থ উপদেষ্টাকে আহ্বান করছি যে আপনি
এই দালাল টালাল যেগুলো বসতেছেন বিভিন্ন জায়গায়, বুঝা বসে না বুঝা বসেন, আপনি ইমিডিয়েটলি এই সিন্ডিকেশন বন্ধ করবার জন্য সিডিবিএল এর যে ইনফরমেশন ট্রাজেক্টরি আছে এটা ওপেন করে দেন। ওপেন করার ব্যাপারে লিগ্যাল কোশ্চেন আসবে। লিগ্যাল কোশ্চেন হচ্ছে যে আপনার কনফিডেন্সিয়ালিটি ক্লজ আছে। আমরা যখন বিজনেস ট্রানজাকশন হয় এখানে একটা ডিসক্লেমার থাকছে যে আপনি এই তথ্যটা দুইটা কোম্পানির ভিতরে চুক্তিবদ্ধ হচ্ছে, সো এটা আপনি পাবলিকলি বলতে পারবেন না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে সিডিবিএল এর অথবা শেয়ার মার্কেটের আইডিয়াটাকে আমি মানে ব্যক্তিগত পার্সোনাল কন্ট্রাক্ট আকারে দেখি না, এটা কমার্শিয়াল ট্রানজাকশন না, দুইটা কোম্পানি ট্রানজাকশন করছে। শেয়ার মার্কেট জিনিসটা হচ্ছে একটা পাবলিক ট্রানজাকশনের জায়গা, এটা ওপেন মার্কেট, যে যেটা আপনি অনলাইনে কেনাবেচা করতে পারছেন। আপনি প্রত্যেকটা কোম্পানির প্রতিদিনকার, মাসের, উইকলি রিজাল্ট দেখতে পাচ্ছেন, তার অ্যানুয়াল যে অডিটিং রিপোর্ট আছে সেগুলো দেখতে পাচ্ছেন। এই কোম্পানির এগেইনস্টে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি অথবা ফ্রড এলিগেশন আছে কিনা সেটা দেখতে পারবেন। তাহলে সেখানে যদি সেটা হয় তাহলে সিডিবিএল এর ইনফরমেশনটা এই যে কনফিডেন্সিয়ালিটি ক্লজ দিয়ে যেটাকে তথ্যকে গোপন করা অথবা সেফগার্ড করবার জায়গা আছে, এইটা এখানে আসলে পড়ে না। তো পরে না বলি, যেহেতু এখানে আইপিও ছাড়া হচ্ছে ওপেনলি পাবলিকলি এবং সারা দুনিয়ার প্র্যাকটিসও তাই, সেক্ষেত্রে সিডিবিএল এর দাবিটা আমার মনে হয় যে আপনারা যারা পুঁজি বিনিয়োগকারী আছেন আপনাদের তরফ থেকে আসা দরকার এবং আমরাও এই আহ্বানটা করছি। দ্বিতীয় কথা হচ্ছে, আশিক মানসুর সাহেব নিজেকে খুব নির্দোষ দাবি করেছেন বেশ কয়েকবার, আপনারা আমাকে রেফার করেছেন। তো সেখানে উনি বলেছেন যে দুদকের ব্যাপারে যে ওনার ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে, দুদক নাকি চার্জশিট থেকে ওনার নাম কেটে দিয়েছে। এখন দুদক অথবা পুলিশ বাংলাদেশে কার নাম কিভাবে ঢুকায় আর কার নাম কিভাবে কাটে, এই জিনিস তো আমরা 16 বছরে আওয়ামী লীগের আমলে এই নাটক সিনেমার গল্প আসলে আমাদেরকে বলে লাভ হবে না। ধরে নিলাম আপনি ফেরেশতার মতো মানুষ, গতকালকে মাত্র মায়ের পেট থেকে আসছেন, কোনো গুনাহ আপনাকে টাচ করে নাই, কিন্তু আপনারা কেউ ভালো মানুষ মনে করে না। এখন এটা কি রোগ আছে, এটা ডিজিজ কি, সলিউশন কি? এটা তো কোনো অ্যান্টিবায়োটিক্স নাই যে আপনাকে নো ওয়ান ট্রাস্ট ইউ। এবং আমি তাই বলেছি যে আপনি ধরে নিলাম আপনি ফেরেশতা মানুষ, আপনার কোনো গুনাহ নাই, জীবনে কোনো অন্যায় কাজ করেন নাই, কিন্তু আপনাকে বিশ্বাস করে না। তো যার উপরে শেয়ার মার্কেটের মতো একটা সেনসিটিভ জায়গা, where trust and confidence stands supreme in the transaction, সেখানে আপনি কেন থাকবেন জোর করে? আপনার থাকা দরকার নেই। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমরা যেটা বারবার দাবি করেছি যে উনি সহ শুরু করে আইসিপির যে লিডারশিপ আছে, এক্সচেঞ্জ কমিশনের যে টোটাল কমিশনার যে লিডারশিপ আছে, they simply must resign and go। তো ভাই আপনারা সবাই ভালো মানুষ, ফেরেশতার মানুষ, প্রয়োজনে আপনাদের যে প্রত্যেক বিদায় নেওয়ার দিন আপনাদেরকে 5-10 লিটার করে গরুর দুধ দেওয়া হবে, যেটা দিয়ে আপনার বাসায় গিয়ে গোসল করবেন। আপনারা খুব ভালো মানুষ, কিন্তু চলে যান, বাড়ি চলে যান, আর এখানে লুটপাটের সাথে থাকেন না। ফোর্থ হচ্ছে, আপনারা ব্যাংকের এমডি ছিলেন আওয়ামী জমানায়, যেই জমানায় দেশের 40টা ব্যাংক রেড জোনে চলে গেছে। আপনারা এই লেভেলের ফেরেশতা ছিলেন যেই ফেরেশতারা বাংলাদেশের সবুজ ব্যাংকগুলোর লাল বাতি জ্বালায়া একদম $16 বিলিয়ন করে প্রতি বছর লুটপাটের সুযোগ করে দিয়েছেন। তা আপনারা এই লেভেলের ফেরেশতা, কিন্তু ব্যাংকিং খাত একদম ইবলিসে পরিণত হয়েছে। তাহলে ফেরেশতার আমলনামা দিয়ে যদি ইবলিস বানানো যায়, তাহলে সেই ফেরেশতা দিয়ে যেহেতু শেয়ার মার্কেটে তো ইবলিস বানানো যাবে। আপনি মানুষ ভালো হতে পারেন, কিন্তু আপনাদের ব্যাংকগুলো তো ফেরেশতা থাকে না একদিন শেষ পর্যন্ত। সো আমাদের কথাবার্তা আসলে খুব পরিষ্কার যে এই মার্কেটে ট্রাস্ট এন্ড কনফিডেন্স ফিরিয়ে নিয়ে আসার জন্য যা যা করণীয়, ক্ষেত্রে আপনি ভদ্রভাবে গেলে ভদ্রভাবে ট্রিটেড হবেন। আপনার আগের চেয়ারম্যানের আমলনামা খতিয়ান থেকে শেখেন। অভদ্রভাবে গেলে পাড়ায়া মালয়েশিয়া সিঙ্গাপুর পর্যন্ত যাইতে পারবেন না, কাশিমপুর যাইতে হবে, নইলে কেরানীগঞ্জ যাইতে হবে। It's your choice যে আপনি কোথায় যাবেন। ভালোভাবে যাবেন, হাসিনা ভালোভাবে গেলে 32 নম্বরে থাকতে পারত, ভালোভাবে যায় নাই, দিল্লিতে গেছে এখন। It's your choice. His history repeats again and again with the same fault, with the same reward for the individuals. So সেই জায়গাতে আমরা বল করছি যে আপনি আপনার প্রিন্সিপালের কাছ থেকে শেখেন, আপনাদের সাবেক বসদের কাছ থেকে শেখেন, শিখে রাইট শিক্ষাটা নেন এবং আমলনামাটা রিভাইজ করেন। লাস্ট কথা হচ্ছে, ভাই যেটা বলে গেছে প্রতিনিধিত্বের কথা, আমি নিজেও বারবার আপনাদের ফোরামে বলেছি যে শেয়ার মার্কেটে অ্যাপয়েন্টমেন্ট এবং ডিসমিসাল এর প্রত্যেকটার সাথে শেয়ার মার্কেটে যারা ইনভেস্টার্স আছে তাদের একটা
এনগেজমেন্ট থাকতে হবে, কারণ এইটা রাষ্ট্রের টাকা না, এটা কোনো ব্যক্তিগত কোম্পানির টাকা না। অতএব যার টাকা, এটা তো কালেকটিভলি আমার 33 লক্ষ বিনিয়োগকারী হচ্ছে এই কোম্পানিটা, এই প্রতিষ্ঠানটার মালিক। কিন্তু সে যদি এই প্রতিষ্ঠানটার মালিক হয়, এই মালিকানাধীন কোম্পানিটাতে কে এমডি হবে, কে চেয়ারম্যান হবে, কিভাবে কমিশন গঠিত হবে, কত দিনের মেয়াদে হবে, কত টাকা বেতন হবে, সে ছেলে প্রত্যেকটা ডিসিশন মেকিং প্রসেসে তো ওই মালিকদের ইনভলভ করতে হবে। সেটা তো একটা কনফারেন্সের ব্যাপার। এই রাষ্ট্রের মালিক না, রাষ্ট্র শেয়ার মার্কেটের মালিক না। রাষ্ট্র হচ্ছে শেয়ার মার্কেটকে ফ্যাসিলিটেট করবে, যে শেয়ার মার্কেটে যেহেতু আমার 33 লক্ষ নাগরিক এখানে তাদের আমানতকে পুঁজি করে পুঁজিটাকে বিনিয়োগ করছেন, এটাকে সেফগার্ড করার একটা রেসপন্সিবিলিটি আছে। যেমন ব্যাংকগুলোকে সেফগার্ড করার রেসপন্সিবিলিটি আছে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে সেফগার্ড করার রেসপন্সিবিলিটি আছে, ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোকে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে সেফগার্ড করার রেসপন্সিবিলিটি আছে, ব্রোকারেজ হাউসগুলোকে সেফগার্ড করার রেসপন্সিবিলিটি আছে। তো সেই জায়গাতে আমরা বারবার দাবি তুলেছি যে শেয়ার মার্কেট রিলেটেড যত পদ পদবি আছে, যত ইনস্টিটিউশনস আছে, এই প্রত্যেকটাতে অ্যাপয়েন্টমেন্ট ডিসমিসালের ক্ষেত্রে টার্মস এন্ড রেফারেন্স, টার্মস অফ কন্ডিশন সবকিছু ঠিক করবার ক্ষেত্রে আমাদের যারা পুঁজি বাজারে বিনিয়োগকারীরা আছেন ভাই বোনরা, ওনাদের মাধ্যমে গণশুনানি করে সিদ্ধান্ত নিতে হবে। এবং এই সিদ্ধান্ত নিলে যেটা হবে, আসতে হবে না, রাষ্ট্রকে বারবার জবাবদিহিতার আওতায় আনতে হবে না। এইটা একটা কোঅপারেটিভ সিস্টেম মডেলে আমাদের শেয়ার মার্কেটে নিয়ে যাওয়া দরকার, যে এটা is invested by the investors, by the citizens, is run by the citizens, operated by the citizens, administered by the citizens, judged by the citizens। নাগরিকরাই হচ্ছে এটার মোদ্দা কথা। পুঁজিবিধি বিনিয়োগকারী যারা আছেন তারাই এই প্রতিষ্ঠানটা চালাবেন, রাষ্ট্র শুধু ফ্যাসিলিটেট করবে। এই মডেলে না যাওয়া পর্যন্ত শেয়ার মার্কেটের যে নাটক, সিনেমা, গল্প, উপন্যাস, তথ্য কথা আমরা গত কয়েক যুগ থেকে দেখে আসছি, সেখানে কোনো সমাধান আমরা স্থায়ীভাবে যেতে পারবো না। তো সেই বিষয়গুলো আমাদের আহ্বান থাকবে, অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, যারা যারা এখানে রেলেভেন্ট, দয়া করে আপনাদের দায়িত্ব পালনের যে করেন না। আপনারা যে তালিকা প্রতিজ্ঞা ছিল না যে ৭১ যে রিপাবলিক রাষ্ট্র আমরা বানানোর জন্য লড়াই করেছি, ২৪-এ গণ অভ্যুত্থান হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের রাষ্ট্র বানানোর যে ওয়াদা ছিল, অঙ্গীকার ছিল, সেইটা এই পলিসি ফ্রেমওয়ার্কে পড়ছে না। অতএব আমরা ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে আহ্বান করছি যে আপনাদেরকে যারা যেই শর্তে আমরা যারা লড়াইকারী ছিলাম, আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, যেই শর্তে আপনাদেরকে পদে বসিয়েছি, আপনারা দয়া করে শর্ত ভঙ্গ করবেন না। কারণ যারা বসাইতে পারে তারা নামাইতেও পারে, এটা মাথায় রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সরকারের আলাপ চলছে, ধরেন এই পরিস্থিতির আগে ৫ই আগস্টের পূর্বে শেয়ার বাজারের কথা যদি ধরেন, সেখানে শেয়ার বাজার নিয়ে আলোচনার মধ্যে সবচেয়ে ঘুরে ফিরে কিছু শব্দ কমনলি ইউজ হতো, যে আস্থার সংকট এবং নাম সর্বস্ব কোম্পানি ইন্ট্রোডিউস করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটা দুর্বৃত্তের দুষ্ট চক্র। এখন এই ৫ই আগস্টের পরে আমি মনে করি এখন আরো ২-৩টি শব্দ যুক্ত হয়েছে। সব জায়গায় যেহেতু বৈষম্য নিরসন করার একটা আওয়াজ উঠানো হচ্ছে, এখানে বৈষম্য নিরসন করার দাবি তোলা হচ্ছে, এবং পুরো প্রক্রিয়ার সাথে যে সমন্বয়হীনতা রয়েছে, বিশেষ করে এখনকার যারা অ্যাডমিনিস্ট্রেশন, অনেকের নিজেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং তাদের অনভিজ্ঞ পরিচালনা পর্ষদ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা। তো সেই ক্ষেত্রে আপনারা এই অর্থনীতির আরেকটা শক্তিশালী জায়গা, দেশের বিনিয়োগের ক্ষেত্রেও জায়গা, বিদেশিদেরকেও দেশের অর্থনীতি সম্পর্কে ভালো একটা মেসেজ দেওয়ার জায়গা। শেয়ার বাজার নিয়ে এখন পর্যন্ত বোধহয় খুব বেশি ওপেন আলোচনা বিভিন্ন স্টেক হোল্ডারদের হয় নাই। পত্রিকায় সত্যিকার অর্থে আজকের প্রোগ্রামে আমি কোনো প্রিপারেশন ওইভাবে নেই, একটু দেখা সময়টা আমি পাইনি। কিছুক্ষণ আগে দেখছিলাম যে পত্রিকায় এসেছে যে শেয়ার বাজারের আপনারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের কথা বলছেন, ভদ্রলোক কারোর সাথে খুব নাকি দেখাও করেন। তাহলে একটা লোক যদি দেখাই না করে, তাহলে প্রকৃত স্টেক হোল্ডারদের কথাটা শুনবে কিভাবে? সেই ক্ষেত্রে আমার মনে হয় যে লাস্টে একটা প্রোগ্রাম করেছিলেন, আজকে এখানে এসেছি, ওই যে প্রথমে একবার আসলে একটু অন্য একটা কাজ রেখে এসেছি, আবার দেখছেন ওখানে একটু সাংবাদিক ওয়েট করছে, ইন্টারভিউ দিলাম, তো আবার আরো দুটো প্রোগ্রামে
যেতে হবে একটা বিদেশিদের প্রোগ্রামে। কারণ কি আপনারা ভুল বুঝতে পারেন যে যারা নূর ভাই বোধহয় প্রথমে নাইবা বা চলে যাচ্ছে এরকম, এই জন্য মনে হচ্ছে যে না তাদের প্রতি আমাদের যে সমর্থন এবং সম্প্রতিটা ছিল সেটা যৌক্তিক একটা সমাধানে না পৌঁছা পর্যন্ত আমরা আছি, এই মেসেজটা দেওয়া দরকার। আমি মনে করি অনেকের দিক অভিজ্ঞতা আছে, যেমন সিকিউরিটি এক্সচেঞ্জ ডিএসসি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক ছিল মিনহাজ মান্নান ইমন, আপনারা অনেক চেনেন। সেই মিনহাজ মান্নান ইমন ভাইকে যে এই বিশেষ করে সম্ভবত 21-এর দিকে হবে বা এই 20-21-এর দিকে হবে বোধহয়, তাকে যে গ্রেফতার করেছিল, কিভাবে গ্রেফতার করেছিল, তাকে দেখিয়েছিল যে সে আপনার ওই সময় যে কার্টুনিস্ট কিশোর আপনার যে আপনার আরেকটা ব্যাংক লুটেরা মাফিয়া এই শেয়ার বাজারের অন অফ দা ডাকাত নাফিস সারাফাত, কাজে ওই একটা কার্টুন এঁকেছিল যে আমি নাফিস সারাফাত জানি ব্যাংক খাওয়ার ধারাপাত, এই গল্পটা কার্টুন এঁকেছিল কিশোর, সেটা শেয়ার দিয়েছিল অনেকে। সেই কার্টুনিস্টের সাথে ইমন ভাইয়ের আমি যতদূর জেনেছি চ্যাট পেয়েছিল, যেই কারণে র‍্যাব তাকে তুলে নিয়েছিল। এটা ওই কার্টুনের ওটা ছিল ইস্যু, মূলত দীপু মনি এবং তার কিছু কাছের লোকেরা, পরে ভদ্রলোকের সাথে কথা হয়েছিল সে সময় জানলাম তার কোম্পানি লিখিয়ে নিয়েছে তাকে ওইখান থেকে আউট করার জন্য এই ব্যবস্থাটা করেছে। এই সিন্ডিকেট যারা শেয়ার বাজার নিয়ন্ত্রণ করেছে, ভুয়া কোম্পানি খুলে 1 টাকা শেয়ার 3 টাকা দেখায়, এবং সবচেয়ে আমি মনে করি এই যে আপনার শেয়ার বাজারে ঢোকার যে প্রক্রিয়াটা, এই ক্ষেত্রে তো ওই যে বলছেন একজনের যে স্টাফ সে হেরিয়ার গাড়ি নিয়ে ঘুরে, কারণ অবশ্যই এখানে তো সব পর্যায়ের একটা লোকেরা জড়িত আছে এবং সিন্ডিকেট করে তো সবাই বেনিফিশিয়ারি হয়। যখন 1 টাকা শেয়ার 3 টাকাতে একটা ভুয়া কোম্পানি কয়েক হাজার কোটি টাকা বাজার থেকে তুলে গায়েব হয়ে যায়। সবচেয়ে আশ্চর্যজনক এবং দুঃখজনক যে এটা এই গত 6 মাসেও শেয়ার বাজার থেকে প্রায় 70,000 কোটি টাকা ধোয়া হয়ে গেল। এটা নিয়ে পত্র পত্রিকায় লেখা হচ্ছে চুপচাপ বোধহয়, টেলিভিশন এত প্রোগ্রামে আমরা দেখি টক শোতে পলিটিক্যাল আলোচনা, নির্বাচন কবে হবে, সংস্কার কি হচ্ছে, এই গতানুগতিক আলোচনা টক শোতে এখন অ্যাভয়েড করে যায়। গতানুগতিক আলোচনা আমি কি বলবো, এখন এই সরকার আমরা অবশ্যই আমাদের সমর্থিত সরকার, আমরা আন্দোলন করেই তো রক্তের বিনিময়ে সরকার নিয়ে আসলাম। ছাত্র দলের এই মামুন ভাই বিশ্ববিদ্যালয়ে একসাথে কাজ করার সুযোগ দেখেছি, ভদ্র মানুষ, কতবার হামলার শিকার হয়েছে, চা খাইতে যেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে যেয়ে ছাত্র দল পরে এই কারণে বেধড়ক মারধরের শিকার হয়েছে। আমাদের সবাই দেখেছে অনেক ক্ষেত্রে, আমরা একটু জাতীয়ভাবে পরিচিত, পত্রপত্রিকায় বেশি এসেছে, তাদের মধ্যে এরকম আরো অসংখ্য রাজনৈতিক কর্মী বিভিন্ন দলের তাদের মার খাওয়াটা, অত্যাচারের চিত্রটা কেউ দেখেও নেই। এইবার তো এই ফার্স্ট টাইম গ্রেফতার হয়ে রিমান্ডে আমরা দেখেছি কি পৈশাচিক অত্যাচার নির্যাতন করে। আপনারা ভাবেন, আমরা একটা পুরানো ভিডিও পাবেন, 2023 সালের 4 আগস্ট আমার বাসায় রাতে ডিবি হানা দিয়েছিল আমাদের ছাত্র সংগঠনের নেতা ইয়ামিন, তাকে গ্রেফতার করার জন্য সে আমাদের বাসায় গিয়েছিল। তখন আমরা বলেছিলাম এটা একটা গভর্নমেন্ট অফিসার এবং ডিবির অফিসার, সেই অভিযান চালাচ্ছে জাঙ্কিয়ান অবস্থায়, যে কেন ইমাজিন সেখানে আর অফিসাররা ছিল, তাদেরকে বললাম এইটা রাষ্ট্রের চিত্র। সেই হারামজাদাই হচ্ছে আমাকে ডিবির কার্যালয়ে তার টিমে দিয়েছিল, আমাকে এই যে গ্রেফতার করছিল যে তার মানে উসুল করার জন্য, তার চেহারাটা যে আমরা এক্সপোজ করলাম ওর কাছে দিয়েছিল। পরে শুনলাম এখন যেটা অনেক বলতেছে, তার ওখানে তো চোখ বেঁধে মানে ঝুলাইয়া উপর করে আপনার হাত ঝুলাইয়া, এইটা অনেকে যায় না, সেটা রাজনীতি করে আসলে অনেক ক্ষেত্রে আপনারা দেখেন, অনেক ক্ষেত্রে হ্যাঁ রাজনীতিবিদ এমপি হয়, মন্ত্রী হয়, অনেকে ছবি তুলতে যায়, সম্মান করে, বিভিন্ন ক্ষেত্রে দাওয়াত দেয়। এই জায়গায় আসছে যে অনেকের কত তিক্ত এবং কি সংগ্রামটা বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দকে আমি দেখেছি জিবির কার্যালয় বা জামাত শিবিরের ছেলেরা, ছাত্র দল মার খেয়ে রক্তাক্ত হয়ে গেছে, হাত ফুলে গেছে, পা ফুলে গেছে, কোর্টে যখন তোলা হয় সাদা একটা পাঞ্জাবি আয়রন করা একটা কাপড় পরাইয়া নেতা কর্মীরা হাত জাগিয়ে দেখায় যে না সাহস আছে, কিন্তু ওইখানে যে কি নির্যাতন নিপীড়নের শিকার, ওই আদালত থেকে যাওয়ার পরে আবার তার চোখ দিয়ে পানি পড়ে। কিন্তু এই তিক্ততাটা আমি জেলে না গেলে অভিজ্ঞতা যার মানে প্রসবের বেদনা মা ছাড়া কেউ বোঝে না, ঠিক এই রাজনীতি বিশেষ করে গত 16 বছরের কি নির্যাতন নিষ্পেষণটা এই প্রশাসনের দৈত্য দানবরা করেছে সেটা অবর্ণনীয়, বলার মতো না। কিছুটা এইবার আমরা পর্যবেক্ষণ করেছি। এই মুহূর্তে একটা ত্যাগ স্বীকার করে যদি আজকে এরকমের দুর্নীতি
লুটপাট নিয়ে এই ছবিটা তো আমি দেখেছি ঢাকা ইউনিভার্সিটি আমাদের ছাত্র দলের সদস্য মামুন ভাই ছিল। আমি ডাকসুর বিপ্লবের 28 বছর পরে আমার ডাকসুর অফিসে মান্না ভাইয়ের সিনিয়র লিডাররা যারা বলছে পাকিস্তান আমলেও এইভাবে ডাকসুতে হামলারি কমিটি তো একটা প্রতিষ্ঠান ইনস্টিটিউশন, সেইখানে হামলা করার পরে পুলিশ রিপোর্ট দেয় যে ধাক্কাধাক্কি হয়েছিল, বেশি কিছু হয়নি, এই ছাদের উপর থেকে ফেলে দিয়েছিল। সেই ডাকসুর নির্বাচনে অবৈধভাবে অনিয়ম করে প্রার্থীদের সুযোগ দিয়েছিল ছাত্রলীগের ছেলেদেরকে। এই আরেক 2 নম্বর লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিবলি রুবাইদুল ইসলাম। তো ওই দিন আমার মানে বক্তব্য দেওয়ার পরে একটা মনে হচ্ছে আমি একটু মিস্টেক করছিলাম যে তার গ্রেপ্তারের দাবিটা জানেন। তো যাই হোক লাকিলি কয়েকদিনের মধ্যে দেখলাম যে না, আমরা যথেষ্ট জায়গায় জানাইছিলাম যে যখন শুনছি যে সে দেশত্যাগ করতেছিল, যে তার বিষয়ে অনুসন্ধান করেছে আন্তর্জাতিক এক সংস্থা, যে তার অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন লেনদেন, এবং দেখছেন না ব্র্যান্ডিং বাংলাদেশ নামে বাইরে প্রোগ্রাম করেছে, লুটপাট করেছে ব্র্যান্ডিং বাংলাদেশ। এইখানে সিএনএন কে এনেছিল, শেখ হাসিনা ইন্টারভিউ করে রোড শো করেছিল। তো এই ঘটনাগুলো এখন পর্যন্ত এই ঘটনা কি একজন শিবলি রুবাইদ কে গ্রেফতার করেছে? বিএনপি শুধু শিবলি রুবাইদ একা ছিল না। দুঃখজনক হচ্ছে গতকালকে একটা পত্রিকায় দেখলাম যে মির্জা আজম আওয়ামী লীগের এই অনবদ্য বিগ লিডার ছিলেন, তিনি 5ই আগস্টের পরে ইউনাইটেড গ্রুপের গেস্ট হাউসে বেশ কয়েকদিন ছিলেন, তারপরে তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। ব্রিটেনে আমাদের এই পরিস্থিতির সময় ছাত্র জনতা যখন রাজপথের দখলে ছিল, আওয়ামী লুটেরা ডাকাত মাফিয়ারা যান বাঁচাতে অনেকে সেনা সাউদিতে আশ্রয় নিয়েছিলেন আপনার 625 জন। এই 625 জন কারা আশ্রয় নিয়েছিল আমরা এখন পর্যন্ত জানি না। তাহলে আমরা যে সংস্কারগুলো চাচ্ছি প্রকৃত অর্থে বেশিরভাগ জায়গায় সেক্টরে এখনো ওই ফাঁসিবাদের সহযোগীরাই বসে আছে, এবং বাস্তব চিত্র হচ্ছে এই কাজে আমরা যাদেরকে সরকারে বসিয়েছি, উপদেষ্টায় বসিয়েছি, সচিব বানিয়েছি, প্রশাসনের দায়িত্ব বসিয়েছি, এদেরকে ব্যবহার করে এদের মামু খালু বন্ধু বান্ধব সার্কেলের পরিচয় সুবিধা ভোগ করছে। আজকে আপনাদের এই দাবির সাথে আমরা আছি। অবশ্যই রাশেদ মাসুদ সাহেব সরকার টিম অনমিত তারা পরিচয় দিয়েছে, তাদেরকে রিজাইন করতে হবে। এখানে প্রথম দিকে দায়িত্ব দিয়েছিল মাসরুর রিয়াজ ভাইকে, আবার দেখলাম একদিনের ব্যবধানে শেষ হয়ে গেল। একটা ছবি এই মাসরুর সে কে বিএনপি যে ম্যাডামের যে উপদেষ্টা ছিল এই প্রেসিডেন্টের সাথে রিয়াজ রহমান সাহেব ছিল। এখন ব্যবসা বাণিজ্য যারা করেছে বাংলাদেশের প্রেক্ষাপটে বা সরকারি চাকরি যারা করে, যেই গভর্নমেন্ট থাকে তাদের থেকে একটু কাট না হলে চাকরি করা যায় না, এটাই দেশের বাস্তবতা। এখন একটা লোকের সাথে ছবি থাকলেই তো সে আপনার ফাঁসিবাদের দোষর লুটপাটকারী হয়ে যাবে। আমার সাথে তো রাস্তাঘাটে এখানে সেখানে কত লোক ছবি তোলে, এখন ছবি না তুললে বলবে যে তারা অহংকারী হয়ে গেছে, বিশাল নেতৃত্ব, একটা মানুষকে দাম দেয় না। তো আমরা ছবি তুলি, এখন কে ভালো না কে মন্দ, একটা লোকের সাথে একটা লোকের ছবি দিয়ে আপনি বিচার কেন করবেন? ছবি থেকেও যে কোনো তুলে নিতে পারে। আমরা অনতিবিলম্বে অবশ্যই আমরা আপনাদের দাবির সাথে, আপনারা কালকে যাচ্ছেন স্মারকলিপি দেন, আরো একবার সব লাইনে গভর্নরকে অর্থ উপদেষ্টাকে দিলে তাকে একটা সিসি দেন যে আপনারা অবশ্যই এই সর্বশান্ত শেয়ার বাজারের প্রতিনিধিদের সাথে আপনাদের বসতে হবে। গভর্নর থাকবে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান থাকবে, অর্থ উপদেষ্টা তার সামনে আপনারা তার বিষয়গুলো তুলে ধরেন। যদি আপনাদের সেখানে সে পরিষ্কারভাবে আপনারা বলবেন আমরা আপনাকে এবং এই সিকিউরিটি এক্সচেঞ্জের যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের উপস্থিতিতে আমরা কথা বলতে চাই, তারা সরাসরি বিনিয়োগকারীদের মুখোমুখি হবে, তাদেরকে জমিদারির জন্য এখানে বসাই আপনাদের সার্ভিস দেওয়ার জন্য বসাইছে। কাজে আপনারা রাস্তায় রাস্তায় ন্যায় বিচার চাবেন, আপনাদের ক্ষতিপূরণ চাবেন, আপনারা আরামসে বেতন নিয়ে যাবেন, এটা চলতে পারে না। আপনারা এই সব ওয়ার্নিং দেন, তারপরে যদি সেখানে কাজ না হয় তারপরে আপনাদের যে কোনো হাট কর্মসূচিতে আমরা যাব। এবং আমরা ইতিমধ্যেই আপনাদের প্রোগ্রাম থাকবো যে আমি আজকে কয়েকটা প্রোগ্রাম থাকে আমি একটু বিদায় নিচ্ছি, মাফ করবেন, আল্লাহ হাফেজ।